আসসালামু আলাইকুম। আমি ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের ডাটা এন্ট্রি কোর্সের দ্বিতীয় পার্টটি আজকে নেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথম ক্লাসে আমরা শুনেছিলাম এবং জানছিলাম আসলে কোন কোন কাজগুলো আমাদের শিখতে হবে এবং জানতে হবে। কিন্তু ডাটা এন্ট্রি কিন্তু একটি ধারাবাহিক কাজ, অর্থাৎ ডাটা এন্ট্রির প্রত্যেকটা পার্ট শেখার আগে কোন কাজটা আগে শিখতে হবে, কোন কাজটা পরে শিখতে হবে, এটা যদি আমি বুঝতে পারি তাহলে দেখা যাবে আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। যদি আমরা একবার বুঝতে পারি আসলে ডাটাটা কোন কাজটা দিয়ে শুরু করব, তাহলে দেখবেন আপনি কাজগুলো খুব সহজে করতে পারবেন। তো যেহেতু আমরা ডাটা অনেকগুলো কাজ শিখবো, অর্থাৎ পিডিএফ টু এক্সেল, এক্সেল টু পিডিএফ, জেপিজি টু পিএনজি, ওয়েব রিসার্চ করা, যে কোনো প্রকার কপি রাইটিং, কনভার্ট করা, অর্থাৎ ডাটা এন্ট্রির প্রত্যেকটা কাজ শিখবো। এই যে যতগুলো তার আগে যতগুলো বিষয় শিখবো, এই বিষয়গুলো শেখার আগে আমাদের একটা সিলেবাস বা একটা গাইডলাইন থাকতে হবে। তো প্রথমে আসে এক্সেল সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ এক্সেল ছাড়া এই কাজ করা যাবে না। তো এক্সেল এবং এমএস ওয়ার্ড এই দুটো জিনিস তো শিখতে হবে। তো মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড এগুলোর কিন্তু অনলাইন ভার্সন রয়েছে, যেমন গুগল ডক্স বা গুগল শিটস। যেমন এক্সেলকে অনলাইনে কাজ করতে গেলে তাহলে সেটাকে গুগল শিটস বলা হবে। অর্থাৎ যদি আপনি অনলাইনে করতে চান তাহলে করতে হবে গুগল শিটে, আর যদি অফলাইনে করতে চান তাহলে এক্সেলে। আবার যদি কোনো ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে চান অফলাইনে, অনলাইনে সেটা লিখতে গেলে সেটা বলা হবে, সেটা বলা হবে গুগল ডক্স। সেই বিষয়গুলো আমরা বিস্তারিত ধারণা দেব। তো ইতিমধ্যে কিন্তু আমরা গুগল ডক্স এবং গুগল শিট সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছি, এবং আমরা অনেকেই অনেক সম্পর্কে ধারণা করি। তবে তারপর আমরা এই বিষয় সম্পর্কে একেবারে বিগিনার লেভেল থেকে জানাই দেব আপনাদেরকে বা শিখিয়ে দেব। তো তো আমরা আজকে শুধুমাত্র দেখব গুগল শিটের উপর কিভাবে ডাটা এন্ট্রি করে আমরা ক্লায়েন্টকে সাবমিট করতে পারি, কিংবা কি কি কাজ প্রয়োজন হয়, কিংবা কোন কোন কাজগুলো আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে গুগল শিটের মধ্যে। তো আমি প্রথমে, যদি আপনি অনলাইনে কাজ করতে চান, অর্থাৎ অনলাইনে ডাটা এন্ট্রির কাজ কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে করতে হবে গুগল শিটে। আর যদি অফলাইনে করতে চান তাহলে সেটা করতে হবে মাইক্রোসফট এক্সেল। এখন আপনার সুবিধা মতো যেটা প্রয়োজন ব্যবহার করতে পারবেন, আপনার খুব যেটাতে সহজ বোধ করবে সেইটাই আপনি ব্যবহার করতে পারবেন। আপনারা মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট ইত্যাদি ব্যবহার করতে পারবেন আপনার। আর আমাদের প্রত্যেকের কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো সব প্রত্যেকের কম্পিউটারই থাকে। তো কীভাবে ডাটা এন্ট্রি করবেন প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে দেবো। আজকে দেখানো হচ্ছে একটা ফ্রি কীভাবে অনলাইন থেকে ডাটা ইনপুট করতে পারবেন গুগল শিটের মাধ্যমে। তো আমরা জানি যে প্রত্যেকের জন্য, আমাদের যাদের জিমেল অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই একটা করে জিমেল অ্যাকাউন্ট থাকে, মিনিমাম একটা থাকে। যাদের একটা জিমেল অ্যাকাউন্ট আছে তাদের ওই যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা নিয়ে এসে আপনি একটি গুগলে ক্রোমলে ফাইল ওপেন করে নেবেন। যেমন আমার এই যে এই একটি ফাইল রয়েছে। তো গুগল ব্রাউজারে আসার পর দেখবেন এখানে একটি 9 ডট রয়েছে। এই 9 বাটন যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে দেখবেন ড্রাইভ নামে একটা অপশন পাবেন। এতে ড্রাইভে ঢুকতে পারেন, অথবা একটু যদি নিচে আসেন তাহলে দেখতে পাবেন এখানে ডক্স, শিটস এগুলো রয়েছে। এই এখানে একটা অপশন দেখতে পাবেন শিটস। এই শিটসে যদি ক্লিক করেন, শিটে যদি ক্লিক করেন, তো এখন আমরা শিট থেকে আমরা শিটে ক্লিক করব। তো শিটে ক্লিক করার পর আপনি দেখবেন একটি এক্সেলের অপশন পেয়ে গেছে, এই অপশনগুলো পেয়ে গেছেন। আবার এছাড়া আপনি যদি 9 ডটসে যান, সেখান থেকে ড্রাইভে যান। আমি এখানে 9 বাটন ক্লিক করেছি, তারপর গুগল ড্রাইভে ক্লিক করলাম। তাহলে ওই একই জায়গা থেকে আমরা ল্যান্ড করবো। দেখুন এখানে কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো। এটা হচ্ছে সরাসরি করা, এটা হচ্ছে একটু ঘুরিয়ে করা। এই যে দেখুন এখানে কার্যক্রমগুলো রয়েছে, সেম জিনিসগুলো এখান থেকে আমি একটা এক্সেল শিট নিয়ে নিলাম। তো এটা দুই রকম ভাবে আপনি করতে পারবেন, দুভাবেই করতে পারবেন জিনিসটা। আবার অনেকে আরো সিস্টেমে করা যায়। আমরা চাইলে ডাইরেক্ট লিখতে পারি গুগল ডক্স। আপনারা এখান থেকেও যেতে পারেন, তবে এটা অনেক ঝামেলার একটা বিষয়। ওই দুইটা সিস্টেমই আপনাদের জন্য সহজ হবে।
তো গুগল ড্রাইভে গুগল ড্রাইভ থেকে আমরা এই অপশনগুলো বা এই সফটওয়্যারটা, স্প্রেডশিট সফটওয়্যারটা আমরা ওপেন করতে পারি। তো আমি এটা ক্রস করে দিলাম, আবার দেখাচ্ছি আমি। তো এখানে যেভাবেই যান না কেন এভাবে গেলে গুগল ড্রাইভে হবে। সবচেয়ে সহজ হচ্ছে 999 সেখান থেকে একটি সেখান থেকে ড্রাইভ থেকে শিটস চলে যাবেন। এখান থেকে শিটস বা ডক্স আপনার প্রয়োজন মতো আপনারা আপনাদের ফাইল ওপেন করে নেবেন। তো আমি এখানে শিট ওপেন করে নেব। তো যেহেতু এক্সেলের কাজ শিখতে হবে, গুগল শিট যেহেতু এক্সেলের একটি রেফার করে, তো মাইক্রোসফট এক্সেলের মতোই কাজ করে। তো গুগল শিটেরই মূলত অপর নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ অনলাইনে কাজ করলে গুগল শিট, অফলাইনে কাজ করলে সেটাকে বলা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমি চাইলে অফলাইনে থাকলে কিন্তু এই জায়গায় আসতে পারতাম না, কিন্তু আমি যদি মাইক্রোসফট এক্সেল করতাম অফলাইনেও কিন্তু কাজ করতে পারতাম এবং সেখানে কাজ সেভ করতে পারতাম। তো এই কারণে অফলাইন বলা হয় মাইক্রোসফট এক্সেলকে, আর অনলাইন বলা হয় গুগল শিটকে। তো এখান থেকে আমি এখানে নিউ যাব, এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ক্লিক করব। তো এখানে দেখুন একটি স্প্রেডশিট ওপেন হয়ে গিয়েছে। যেহেতু এটা হচ্ছে একটি এক্সেল ফাইলের মতো সেম, সকল ফাংশনালিটি এর মধ্যে আছে। এখানে গটেড দিয়ে দিলাম। তো এখানে অনেক রকম সিস্টেম রয়েছে, এগুলোর মধ্যে ক্লিক করে পেঁচিয়ে যাবেন। তো আমি ওখানে দেখিয়ে দেবো কীভাবে শুরু করতে হবে, কীভাবে শেষ করতে হবে। তো এটা একটা সম্পূর্ণ নতুন স্প্রেডশিট ফাইল ওপেন করলাম। এই যে দেখুন, তো কেন আগে ওপেন করতে হবে সেই জিনিসটা আমি বলি। এই শুরু কেন লাগে, এই ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে, ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কাজ দেবো আমরা একটু পরে জানছি। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন আপনাকে বলবে যে ঠিক আছে, এই হচ্ছে আমার একটা ডাটা, এই ডাটাটাকে আপনি আমাকে গুগল শিটের মধ্যে ইনপুট করে দিয়ে দেবেন। এখন কি ধরনের ডাটা দিতে পারে সেই ধরনের ডাটাগুলো আমরা একটু পরে দেখব। তার আগে আমরা গুগল শিট সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করে নেই, আসলে কি বিষয়গুলো, কি ফিচারগুলো এর মধ্যে রয়েছে। দেখুন, আপনি যে কোনো জিনিস, মনে করেন একটি বাচ্চা জন্ম নেব, তো এই বাচ্চারা প্রথমে কি করবে, প্রথমে তার নাম রাখতে হয়। তো প্রথমে একটা নাম রাখতে হয়। এখন নাম কিভাবে, আমাকে একটি নাম সেট করতে হবে সর্বপ্রথম, কারণ নাম ছাড়া কখনোই এটাকে আইডেন্টিফাই করা যাবে না, সবকিছু আমরা পেঁচিয়ে ফেলতে পারি। তো সর্বপ্রথম আমার কাজটা হবে কি, যে স্প্রেডশিটের ফাইলটার একটি নাম রাখতে হবে। তো সর্বপ্রথম আমি নাম দিতে হবে একটি, অনেকে আবার আগে থেকে নাম সিলেক্ট করে রাখে যে এর জন্য এই নাম সিলেক্ট করব, এই নাম রাখবো আমার জন্য, আমার ফাইলের জন্য। একটা ইউএস ক্লায়েন্টের জন্য আপনি লিখে দিলেন ইউএস ক্লায়েন্ট নাম্বার এত এত এত, আপনি নাম রেখে দিলেন। এখন আপনি যে নাম নাই দেন, তাহলে এই পেজটা কিভাবে খুঁজে বের করবেন? তো এইভাবে নাম দেওয়ার জন্য এখানে দেখুন লেখা রয়েছে আনটাইটেল স্প্রেডশিট। ওই দেখুন একটা নাম রয়েছে, এখানে দেখো আনটাইটেল স্প্রেডশিট, এখানে হচ্ছে তার নাম। আমি সেটাকে ডিলিট করতে পারবো। মনে করেন আপনি একটা সাথে একটা ইউএসএ ক্লায়েন্টের কাজ করতেছেন, তার নাম হচ্ছে জন স্মিথ, ধরুন নাম জন স্মিথ। ওই যে তার নাম অনুযায়ী আপনি ক্লায়েন্টের নাম দিতে পারেন, লিখে দিচ্ছি। এখন যদি আপনি মনে হয় যে আলজেরিয়া না বা জন স্মিথ না, আমি যেহেতু ফেসবুক নিয়ে কাজ করছি, তো আমি ফেসবুক দিয়ে দিলাম। এখন যদি আপনি মনে করতে চান যে আপনি এটা নিয়ে কাজ করবেন না, আপনি অ্যাডস নিয়ে কাজ করবেন, ধরেন আপনি, তো আমি এখানে অ্যাডস লিখে দিলাম। অর্থাৎ পছন্দ হচ্ছে এখানে একটা নাম লিখে দেবেন। নাম লেখার পর আপনি এখানে যখন লিখতেছেন অ্যাডস ক্যাম্পেইন লিখে দিই। আমি যখন লেখার পরে কিন্তু এর ভিতরে কার্সরটা রয়েছে। আমি যখন বাইরে ক্লিক করব, যখন এখানে ক্লিক করব, তখন এটা কিন্তু সেভ হয়ে গেল। এই দেখুন সেভড টু ড্রাইভ, এটা কিন্তু সেভ হয়ে গেল, অটোমেটিক সেভ হয়ে যায়। এটা কোনো আমাকে কষ্ট করে সেভ করতে হচ্ছে না, এটা সরাসরি সেভ হয়ে যায়। আপনি যখন যেখানে কিছু লেখেন না কেন, যেখানে আপনি যাই লেখেন না কেন, অটোমেটিক সেভ হয়ে যায়। তো এটা অটোমেটিক সবকিছু সেভ হয়ে যায়, কোনো অসুবিধা থাকে না এর মধ্যে, খুব সহজে কাজগুলো করা যায়। অফলাইনে অসুবিধা কি, আপনাকে সেভ করে রাখতে হবে। আর এটার একটা সুবিধা হচ্ছে আপনি অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে, আপনি লিখছেন অটোমেটিক সেভ হচ্ছে, এটার একটা সুবিধা এক।
তো আমরা কি করলাম, একটা টাইটেল লিখলাম অথবা একটি নাম দিলাম এটাকে। নাম লেখার পর আমরা আসলে মূলত এটার মধ্যে কি কাজ করতে পারি, কি ডকুমেন্ট তৈরি করতে পারি, এরকম একটা ডকুমেন্ট নিয়ে আসি, বা ক্লায়েন্ট আপনাকে কি ধরনের কাজগুলো দিতে পারে সেই সম্পর্কে ধারণা দিতে পারি আমরা। তো আমরা সরাসরি গুগলে যাচ্ছি, আমরা এখানে ডাটাশিট লিখে সার্চ করব। তো আমি ডাটাশিট লিখে এখানে সার্চ করলাম। আচ্ছা, তো এখন আমরা সার্চ করব ডাটাশিটটাকে সার্চ করলাম। তারপর ইমেজে যাচ্ছি, ইমেজে গিয়ে আমরা এখানে অনেকগুলো ইমেজ নিয়ে আসতেছি। দেখুন অনেকগুলো ইমেজ রয়েছে, এখান থেকে একটা দিয়ে আসে। ধরুন এখান থেকে এটা আমাদের ডাটাশিট, এটা ধরুন এটা হচ্ছে একটা ডাটাশিট, না কিছুই নেই, এটা নিয়ে আসলাম, এটা ডাটাশিট। কারণ ক্লায়েন্ট বললো এখানে আপনাকে হয়তো একটা পিকচার দিয়ে দেবে ক্লায়েন্ট, অথবা আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবে, অথবা অন্য যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে দেবে, অথবা একটি ইমেজ দিয়ে দেবে, অথবা একটি ভিডিও দিয়ে দেবে। যাই দেখ না কেন, ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে আমি আপনাকে এই যে একটা ইমেজ দিলাম, আজকে আমরা ইমেজ দিয়ে দেখতেছি, ঠিক আছে, এই যে আমি আপনাকে একটা ইমেজ দিলাম, এই ইমেজের মধ্যে যতগুলো লাইন রয়েছে, রো রয়েছে, কলাম রয়েছে, ততগুলো রো করবেন, যতগুলো লেখা আছে প্রত্যেকটা লেখাকে ওভাবে করবেন। দুইটা বিষয়, এক, আপনাকে ক্লায়েন্ট বললো এখানে হচ্ছে একটা ইমেজ, এটা হচ্ছে ইমেজ, এই ইমেজ অনুযায়ী হুবহু যতগুলো লাইন রয়েছে, রো রয়েছে, যেখানে যে লেখাটুকু রয়েছে, যা রয়েছে সব কিছু আপনি করে দেবেন, এটা হচ্ছে আপনার কাজ। এখন আপনি এটা কিভাবে করবেন, আপনি এটা দুইভাবে করতে পারেন। এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ ডক, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল অথবা গুগল শিটের মাধ্যমে করতে পারেন। কিন্তু ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে আপনি গুগল শিটে করেন, অথবা ক্লায়েন্ট আপনাকে বললো যে মাইক্রোসফট এক্সেলে করলেন। যদি বলে, না বললে আপনি যে কোনো জায়গায় করতে পারবেন আপনার সুবিধা মতো, আপনি আপনার সুবিধা মতো কাজটা করতে পারবেন। আমরা যখন কাজগুলো শিখবো তখন আপনার সুবিধা মতো যেখানে হবে সেভাবে করবেন। ক্লায়েন্ট যদি আবার বলে যে আপনি কি করেন মাইক্রোসফট এক্সেলে যান, তখন আপনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেলে দিতে হবে। যদি ক্লায়েন্ট বললো যে না মাইক্রোসফট ওয়ার্ডে করে দিতে হবে, তো মাইক্রোসফট ওয়ার্ডে করে দিতে হবে। যদি আপনাকে বলে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করে দিতে, তখন আপনাকে পাওয়ার পয়েন্টে করতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেক সেক্টরের কাজটা শিখবো, এক্সেলে কীভাবে শিখবো, মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে শিখবো, পাওয়ার পয়েন্টে কীভাবে শিখবো, আপনি কোথায় গিয়ে কিভাবে করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা দেখব। তো আমরা এখন যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা এখন দেখব গুগল শিটে অনলাইনের মাধ্যমে কীভাবে এটা করতে হয়। তো আমরা আমাদের সুবিধার মতো এই ছবিটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, সেভ এজ দিচ্ছি, আমি এখানে ডেস্কটপে সেভ করে রাখবো। ডাউনলোড করে রাখলে সুবিধা হবে কি, আমরা দেখতে পাবো যে আমরা লিখতে পারবো কিছু। আমি এখানে ওপেন করে নিচ্ছি, আমি এখান থেকে শিটটা ওপেন করে নিলাম, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করলাম। তো আমার একটা স্প্রেডশিট ওপেন হয়ে গেল। এখানে অ্যাডস ক্যাম্পেইন লেখে সেট করি, অ্যাডস ক্যাম্পেইন। এখানে হচ্ছে না, এখানে লেখাটা চলে আসতে বলে এটা এখানে হতে হবে অ্যাডস ক্যাম্পেইন। তো এখন দেখে আসি, এটা এখানে ক্লিক করলে এটার নামটা তৈরি এখানে চলে আসবো। তো এখন মনে করেন যে এই ছবিটা মনে করেন ক্লায়েন্ট আপনাকে দিল, এখানে যা আছে এটাকে আপনাকে একটা শিটে উঠিয়ে দিতে হবে। এই শিটটির নাম দেখুন কয়েক ধরনের, আমরা কয়েক ধরনের ওয়ার্ড শুনছিলাম। যে প্রথম যে ওয়ার্ড শুনছিলাম যে আপনাকে একটা জেপিজি একটা দিতে পারে, আপনাকে জেপিজি টু এক্সেল দিতে পারে, যেমন এটা একটা জেপিজি ইমেজ, এটা হচ্ছে একটা জেপিজি ইমেজ, এটাকে আপনাকে এক্সেল শিটে উঠাতে হবে, এটা হচ্ছে জেপিজি টু এক্সেল। এখানে যা কিছু আছে তথ্য যাই আছে তা শুধুমাত্র কপি করে আপনার ওই ধরনের অন্য জায়গায় পেস্ট করে দেবো বা গুগল শিটে পেস্ট করে দেবেন। এটা হচ্ছে কপি পেস্ট ওয়ার্ক। যাই বলুন না কেন পদ্ধতি একই, কাজ একই। অথবা ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, আমরা আরেকজন একটা শব্দ শুনছিলাম যে জেপিজি টু টেক্সট কনভার্ট অথবা পিডিএফ কনভার্ট, এই ধরনের শব্দ বলতে পারে।
আপনাকে এই একটি ছবির মাধ্যমে প্রত্যেকটি জিনিস দেখবো ইনশাল্লাহ। তো ছবিটা ডাউনলোড করে রাখলাম এবং ছবিটা আমরা অন করে রাখলাম। তো এটাকে আমি কাট করে নিচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে কি পিএনজি একটি ইমেজ আছে, পি এই যে এক্সটেনশন। তো সেটা দেখার বিষয় না, এটা হচ্ছে একটা ইমেজ দিয়ে দিবে, যেটা হচ্ছে সিম্পল ভাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিম্পল ভাবে একটা ইমেজ দিয়ে দিবে, এটা হচ্ছে ইমেজটা। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো আমি এদিকে আসি, এদিকে এসে একটু কাজ করি। সেটা হচ্ছে দেখুন, আমরা প্রথমে কি করলাম, প্রথমে একটি নাম লিখলাম। নাম লেখার পর ওই শিটটা যে উঠাবো তার আগে একটি প্রাথমিক পরিচয় করবো, দেখে আসি। তো প্রথম দেখুন কি অপশনটা রয়েছে, অ্যাডস ক্যাম্পেইন একটা টাইটেল লিখছি, তার নিচে একটা অপশন রয়েছে ফাইল। এই ফাইলে আমি যদি ক্লিক করি, তারপর ফাইলে নিউতে ডকুমেন্ট নিতে পারেন, অর্থাৎ এই যে এটা একটা ফুল একটা স্প্রেডশিট ওপেন করা রয়েছে। এখন আপনি যদি চান আরো কলম করে নিতে, তাহলে আপনি নিউ থেকে স্প্রেডশিটে নিতে পারবেন। অথবা আপনি দেখুন ওপেন লেখা রয়েছে, অর্থাৎ আপনি যদি আগে কাজ করা শিট থেকে থাকে, তাহলে আপনি চাইলে এখানে আগের কাজ নতুনভাবে আপডেট করতে চান, তাহলে কাজ করতে পারবেন এখানে ওপেন থেকে। যদি কোনো ছবি টবি ইনপুট করতে চান, তাহলে এই যে ফাইল থেকে ইম্পোর্টে ক্লিক করার মাধ্যমে যে কোনো ইমেজ আপনি আনতে পারবেন। যেমন আপনি ইম্পোর্টে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি চাইলে যে কোনো কিছু নিতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। এখন ড্রাইভে আপনাকে কিছু আপলোড করতে হবে, তারপর সেখান থেকে নিতে পারবেন। কিন্তু যেহেতু আমার কাছে আপলোড করা নেই, তাই এই কারণে কিছু নেই। তো আমি আপলোড করলে সেখানে থাকবে। এখন আপনি চাইলে এই যে আপলোড রয়েছে, আপলোড চাইলে পিসির মধ্যে থেকে একটা তথ্য বা একটা ছবি এনে রাখতে হবে। যেহেতু আমাদের এই আপলোডের কাজটাই বেশি রাখতে হবে, তো এখান থেকে আমি ব্রাউজ ক্লিক করেছি। তো ব্রাউজ ক্লিক করার মাধ্যমে স্প্রেডশিটের মধ্যে নিয়ে আসতে পারি। এই যে আমি এখান থেকে যে ডেস্কটপে সেভ করেছিলাম, ডেস্কটপে ক্লিক করলাম, এখান থেকে দেখাচ্ছে না। তো আমি এটাকে এই ছবি থেকে এখান থেকে টেনে এনে এটাকে বসে দেবো, টান দিয়ে এনে এখানে বসে দিলাম। তো এইভাবে কিন্তু আমি চাইলে আপলোড করতে পারি, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আসতে পারি। তারপর ফাইলে ক্লিক করার পর মেকে কপি, যে এই যে স্প্রেডশিটটা রয়েছে তার একটি কপি তৈরি করতে চাই, যে না আমি এই হুবহু আরেকটি দরকার। আমি এখানে মেকে কপিতে ক্লিক করার পর একটি কপি হয়ে যাবে, যে কপি লেখা আছে কপি অফ অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইন হচ্ছে এই নামটা, এই নাম আছে কপি অফ অ্যাডস ক্যাম্পেইন। চাইলে আমি চেঞ্জ করতে পারি, আমি অন্য কিছু দিতে পারি, কিন্তু আমি এটা চাচ্ছি না এখন। শুধুমাত্র আপনার অপশনগুলো মনে রাখবেন। তারপর আবার এখান থেকে শেয়ার করতে পারবেন, ইমেল করতে পারেন, ডাউনলোড করতে পারেন, রিনেম করতে পারবেন। এই যে অ্যাডস ক্যাম্পেইন রয়েছে, এই যে ক্লিক করলাম, এখান থেকে সরাসরি কাজটা করতে পারবেন, কিন্তু আমরা সহজে এইভাবে ক্লিক করার মাধ্যমে করতে পারি। তারপর এখানে আরো অনেকগুলো অপশন পাবেন, এই যে মুভ করতে পারবেন, মুভ টু ট্রাশ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তারপর আসি এডিটে দুটো জিনিস দেখুন, আনডু এবং রিডো, কাট, কপি, পেস্ট স্পেশাল, এই তারপর ডিলেট। এভাবে আপনি প্রত্যেকটা বিষয় দেখবেন। এই যে প্রত্যেকটা বিষয় আমরা মেনু বারটা দেখতেছি, এটাকে বলা হয় মেনু বার। এই যে তার নিচের দিকে রয়েছে এখানে প্রত্যেকটা বিষয় রয়েছে, যা রয়েছে প্রত্যেকটা বিষয় এখানে হিন্টস আকারে রয়েছে। এই যে নিচের এগুলো, এই হিন্টস গুলো নিয়ে আমরা কাজ করব, এগুলো দিয়ে বেশি ইউজ করা হবে। যখন আমরা কাজগুলো শিখবো তখন আমরা বুঝতে পারবো। এখন আমরা দেখি ওই যে ছবিটা, ওই ছবিটা নিয়ে আমরা কাজ করব। ছবিটা আমি ওপেন করে দিচ্ছি, লক্ষ্য রাখুন এই ছবিটা আমাদের ক্লায়েন্ট ওপেন বললো আপনি ছবিটা নেন, এখান থেকে 1 2 3 4 5 6 6টা লাইন তৈরি করবেন। তো আমি 6টা লাইন নিয়ে নেই। তো আমরা আমাদের স্প্রেডশিটটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে 1 2 3 4 5 6 এই 6টা জায়গা আমরা করব, টান দিলে একসাথে দেখতে পাচ্ছি। এই 6টা লাইন আমরা নিয়ে নেব, এখান থেকে এই 6টা আমি এখান থেকে টান দিয়ে নিয়ে দিলাম। কিভাবে বুঝবো 6টা লাইন রয়েছে? এই যে দেখুন, এখানে এ একটি লাইন, বি একটি লাইন, সি একটি লাইন, ডি টি ই এফ জি এইচ, আর এখানে অনেকগুলো চলতে থাকবে একেবারে জেড পর্যন্ত। তো এইগুলোকে বলা হয় কলাম, এগুলোকে বলা হয় কলাম। দেখবো আমরা ছবিতে যাই, এদিক থেকে করে যাবো, এগুলোকে বলা হয় রো। 1 2 3 4 5 6। তো আমরা এদিক দিয়ে যেহেতু 6টা, উপর থেকে 6টা, নিচের দিকেও 6টা। যেখানে আমি একটা ক্লিক করে ছাড়বো না, ধরে টান দেবো, ধরে টান দিলাম। এই যে দেখুন নাম্বার লেখা আছে 6টি। তো এখানে আমি এফ পর্যন্ত যেহেতু 6টা দিলাম,
তো এখানে এটাকে যদি আমি আরো ক্লিয়ার করে দেখতে চাই তাহলে এখানে মার্জিন রয়েছে, এই যে বর্ডার্স, এই যে ঘরগুলো বর্ডার করতে যাচ্ছে সেই ঘরগুলো মার্ক করে নেব। এখানে ক্লিক করে আমি এই ছয়টা ক্লিক করলাম, এখানে বর্ডার্স অপশন রয়েছে, বর্ডার ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলো বর্ডার ওপেন হয়ে গেছে। তো প্রথম বর্ডারে যদি ক্লিক করুন তখন অল বর্ডার হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি সেল বলতে এই যে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, প্রত্যেকটি সেলে চারো পাশে বর্ডার হবে। তো আপনি চাইলে আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার অল বর্ডার প্রয়োজন তাই আমি অল বর্ডার করলাম, এটাকে আরো হাইলাইট করার জন্য যে আমাদের কোনো কাজে লাগবে। তো বাকি দেখতে আমার বর্ডার করা শিখলাম, কিভাবে আমাদের মার্জিন করতে হয়, কিভাবে বাকি বর্ডার করতে হয়। এখন আসুন, যদি ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনার যেটা বর্ডার করেছেন, এখানে সাপোজ এখানে আপনি কিছুটা জিনিস লিখলেন, এখানে নেম লিখলেন, এখানে ডেট লিখলেন, এখানে এজ লিখলেন, এখানে এজ লিখলাম, আইডি লিখলাম, ইনস্টা লিখলাম। তো ক্লায়েন্ট আপনাকে কিছু জিনিস চাচ্ছে, তা আপনি এখানে কিছুটা লিখে দিলেন, আপনি সবকিছু লিখলেন, আপনি সব কাজ করলেন। এখন আপনি চাচ্ছেন যে ক্লায়েন্ট যা যা বলছে আপনি সব কাজ করছেন। এখন দেখুন আপনি একটা ভুল করে ফেলছেন, সাপোজ যে নেমের পরে ডেট হয়ে গেছে, যে আমার ডেটটা কিন্তু এখানে ভুল হয়ে গেছে, ডেটের মাঝখানে আরেকটা লাইন হওয়া উচিত ছিল। তখন আপনি কিভাবে নেবেন? অর্থাৎ কথা হচ্ছে কি, যে আপনাকে ক্লায়েন্ট কাজ দিচ্ছে নেমের পরে ডেট হবে, হঠাৎ করে ক্লায়েন্ট আপনাকে বললো যে নেমের পরে আপনি আরেকটি লাইন অ্যাড করুন, তখন আপনি কিভাবে করবেন? অথবা আপনাকে ক্লায়েন্ট আপনাকে বললো যে ডেট যেখানে দিয়েছেন তার সামনে অর্থাৎ এই মাঝখানে আরেকটা লাইন অ্যাড করুন, তখন আপনি কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আমরা আপনাকে দেখছি। এটা কয়েকভাবে অ্যাড করা যায়, আমরা সহজভাবে দেখব। আপনি যে জায়গাটায় লাইন অথবা রো রয়েছে, লাইন এই যে এগুলো হচ্ছে কলাম বা লাইন, আর এটা হচ্ছে রো, এই যে পাশাপাশি যেটা যে 1 2 3 4 এটাকে বলে রো, আর যে লম্বাগুলো রয়েছে এগুলোকে বলা হয় লাইন। এখন আপনি যদি লাইন বানাতে চান, যেখানে লাইন বানাতে চাচ্ছেন তার পাশে এসে একটা ক্লিক করবেন, এই যে এটাকে ক্লিক করবেন, ক্লিক করলেন, এখানে দেখো মার্ক হয়ে গেল। এখন রাইট বাটন ক্লিক করবেন, এবার রাইট বাটন ক্লিক করার পর যেখানে আপনি লাইন বানাতে যাচ্ছেন সেখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে একটি অপশন রয়েছে ইনসার্ট ওয়ান কলাম লেফট, অর্থাৎ লাইন থার্ড কলাম, অর্থাৎ এখানে ইনসার্ট ওয়ান কলাম লেফট হচ্ছে যে বাম পাশে একটি কলাম প্রবেশ করাবেন, এটাকে কলাম বলা হয়, লাইন এই লম্বাগুলোকে লাইন বলা হয়। এখানে প্লাস রয়েছে, ইনসার্ট অর্থাৎ প্রবেশ করানো, অর্থাৎ বামে আরেকটি লাইন প্রবেশ করাবেন। এখানে যদি আপনি ক্লিক করবেন দেখুন একটি কলাম কিন্তু বামে চলে আসছে, তো লেফট তার বামে চলে আসছে। এখন দেখুন এখানে কিন্তু একটা গ্যাপ হয়ে গেল। এখানে আপনি যদি চান যে না ডেটের সামনে না, ডেটের পিচ ডেটের অর্থাৎ ডান দিকে একটি চলে যাচ্ছে, একটি লাইন তৈরি করতে যাচ্ছেন, এখন আবার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেন, ইনসার্ট ওয়ান কলাম রাইট, এটা ক্লিক করলে দেখুন রাইট আর একটি কলাম অন হয়ে গেল। এবার কিন্তু আপনি চাইলে লেফট সাইড অথবা রাইট সাইড অথবা যেখানে মন চায় সেখানে চাইলে আপনি একটি কলাম অ্যাড করতে পারবেন। এখন আপনি তো কলাম অন করলেন, এখন দেখা গেল আপনি অনেক কিছু লিখলেন। এখানে ধরুন আমি দেখলাম যে কিছু একটা লিখে দিলাম, আমি অনেক কিছু কাজ করলাম এখানে। ওকে, এখানে আপনি অনেকগুলো লেখা লিখলেন, কিছু কাজ করলেন আপনি এখানে। মনে করুন এখানে আমি এখানে সিরিয়ালের নামগুলো দেখুন, এখানে দেখুন মাঝখানে আমার আরেকটি প্রবেশ করানোর প্রয়োজন ছিল, যে এইটার আগে এইখানে যেমন মাঝখান দিয়ে এখানে একটা ঢুকেছে, এখানে একটা ঢুকেছে, এবার এখানে উপর বা নিচে কিভাবে প্রবেশ করানো তা শেখাবো, বা আগে পরে কিভাবে নেওয়া যায় তা আমি আপনাকে শেখাবো। তো আপনি এটা কিভাবে ঠিক করবেন? আর যেখানে ভুল হয়েছে মনে করুন এই যে ডিজিজে এর উপর একটা খালি জায়গা তৈরি হবে, সেটাও সেম ভাবে করতে হবে। এখানে 4 নম্বরে ভুল হয়েছে, 4 নম্বর পর রাইট ক্লিক করবেন, ইনসার্ট ওয়ান রো অ্যাবভ অর্থাৎ উপরে, ইনসার্ট ওয়ান রো উপরে দিয়ে এখানে দেখেন একটা খালি জায়গা তৈরি হয়ে গেল, এখানে একটি কলাম বেড়ে গেল, একটা রো বেড়ে গেল, সরি। এবার এবার আমি এখানের মতো আরো কিছু কাজ লিখে দিতে পারি, যে আমার ভুল হয়ে গিয়েছিল এখানে আমি লিখতে পারলাম। তো এটা হচ্ছে কিছু মূল বিষয়।
তো এগুলো হচ্ছে মূল কিছু বেসিক কাজ। এগুলো সম্পর্কে আমাদের না কাজ শিখতে হবে ভালোভাবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে, আপনারা সহজে কাজগুলো বুঝতে পারবেন। যখন আমরা ফাইলগুলো তৈরি করবো ইনশাল্লাহ, তখন আমরা এই সব কাজগুলো জানা হয়ে যাবে। এমন অনেকেই আছেন যারা গুগল শিট সম্পর্কে এখনো বুঝেই নাই, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। আমি আপনাদের সবকিছু শিখে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এখান থেকে আছে, এখানে আপনি দেখে লাইন তো নিতে পারেন, রো নিতে পারেন, কলাম রো আপনি দুইটা বাড়াতে পারেন। সমস্যা হলো আপনাকে বললো যে নেম ডেট, এই নেম ডেট এজ এআইডি এগুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে। এখানে নেম কথাটা এখানে সম্পূর্ণ একটা ঘর, এই ঘর এক কোণ একটা পড়ে রয়েছে। এই ডেট লেখাটা রয়েছে, এটা এক কোণায় পড়ে রয়েছে, এই সাইডে দাগের সাথে রয়েছে, প্রত্যেক দাগের সাথে রয়েছে সবগুলো। ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে আপনারা ঘরের এক করার পরে রয়েছে, এটা ভালো লাগতেছে না, আপনি সেটা আমাকে সুন্দর করে সাজান যাতে নেম কথাটা ঘরের মিডল বরাবর থাকে, মিডল বরাবর তো রাইট বরাবর থাকে। তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন, এখানে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে এ থেকে সিলেক্ট করলাম যাতে পুরো লাইনটা সিলেক্ট হয়। সিলেক্ট হওয়ার পর দেখুন এখানে অ্যালাইন একটা অপশন থাকবে, আপনাকে হয়তো অনেকগুলো অপশন আপনাদের সামনে থাকবেন না, অ্যালাইন কিছু অপশন থাকবে। আমি দেখি অ্যালাইন অপশনটা কোথায়, তো এখানে দেখুন আমি এই যে থ্রি ডটে ক্লিক করলাম, এখানে দেখুন অ্যালাইন একটা অপশন রয়েছে, হরিজন্টাল অ্যালাইন, এটা বামে রয়েছে। এবার এটা মাঝখানে দিলে সবগুলো দেখুন মাঝখানে চলে আসলো। এটা যদি রাইটে চাই আমি রাইটে নিতে পারি, খুব সহজে এটা রাইটে চলে আসলো। তো দেখুন এই সবগুলো কিন্তু একসাথে চাইছে, আপনি চাইলে যে কোনো একটাও করতে পারেন। এখন মনে করেন নেমটাকে আমি এটাকে রাইট করে দিলাম, এটাকে সবগুলো মাঝখানে রাখলাম। তো এইভাবে চাইলে আপনি কাজগুলো করতে পারবেন। এটা আমি ক্রস করে দিলাম, এখানে দেখো সবগুলো অপশন মানে সব এক্সপান্ড হয়ে গেল। এটা চাইলাম এইতে ক্লিক করলাম, এখানে অ্যালাইনে ক্লিক করলাম, এখানে সেন্টার অ্যালাইনে ক্লিক করব, এই সেন্টার লেখা সবগুলো সেন্টারে চলে আসলো এজ। তারপর এটাকে আবার সিলেক্ট করবো, আমি সবগুলোকে একসাথে মাঝখানে যাচ্ছি, তো মাঝখানে সিলেক্ট করে দেবো। এভাবে আপনি চাইলে অ্যালাইনমেন্টের কাজগুলো করতে পারবেন। তো এই প্রত্যেকটা কাজকে আমি আরও ব্যাখ্যা করে আরও সুন্দরভাবে শিখিয়ে দেবো। তবে এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই, আপনাদের একটি বেসিক ধারণা দেওয়া হলো। পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করা হবে, আপনারা আশা করি সবগুলো কাজ সঠিকভাবে শিখবেন। ধন্যবাদ সবাইকে।